আচ্ছা শোন না, সবাই তোকে টুনি নামে ডাকে, তাই আমি ভাবছি আমি তোকে অন্য কোনো নাম দেব। আবার একটা নাম দেবেন? তা কি নাম ভেবেছেন? তোকে চোখের সামনে দেখলে আমার এই টুনি, থাম বলছি, আমি তো আর দৌড়াতে পারছি না। রাজকন্যা, আপনি তো বলেছিলেন দৌড়ে দৌড়ে আমাকে ধরে ফেলতে পারবেন। তুই তো উড়েই চলেছিস আকাশ পানে, আর আমি দৌড়াচ্ছি, তাহলে কিভাবে তোকে ধরবো শুনি? রাজকন্যা, আপনি এখানে এভাবে ছুটোছুটি করছেন? ওদিকে যে মহারাজের অবস্থা খুব খারাপ, দ্রুত চলুন। কি বলছো কি? বাবা কি বেশি অসুস্থ হয়ে পড়েছে? রাজকন্যা দ্রুততার সাথে রাজার কাছে যায়। সেই সময় রাজপুত্র রাজাকে দেখছিল। রাজপুত্র, কি হয়েছে আমার বাবার? আমার বাবা চোখ বন্ধ করে আছে কেন? মহারাজের শারীরিক অবস্থার অবনতি হয়েছে রাজকন্যা। হৃৎপিণ্ডের গভীর সমস্যা। বাবা কি সুস্থ হয়ে উঠবেন না? এখন যে মন্ত্রীমশাইয়ের ক্ষমতা চারদিকে, কিভাবে আপনাকে বলি যে মহারাজকে চিরতরে শেষ করে সিংহাসন দখলের জন্য মন্ত্রীমশাই মহারাজকে নীরব বিষ দিয়েছে। এই প্রজাদের চাবুক মেরে পিঠের ছাল তুলে ফেল। মহারাজের আশকারায় খুব মাথায় উঠে গিয়েছিল। আমাকে মুখের উপর বলে খাজনা দ্বিগুণ করেন আমি কে? কত বড় সাহস! মন্ত্রীমশাই, মহারাজ যদি আপনার এই ধরনের কার্যকলাপ সম্পর্কে জেনে যায়, তবে তো আপনাকে শাস্তি দেবে, সাথে আমরাও ফেঁসে যাব। কোনো ভয় নেই, কারণ মহারাজ এই মুহূর্তে শয্যাশায়ী, আর তিনি এরপর আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না। মন্ত্রীর কথা মতো প্রহরীরা নিরীহ প্রজাদের উপর চাবুক চালাতে থাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন, আর মারবেন না। আর মারবেন না, দয়া করুন। হুঁ, না, আর সহ্য হয় না, মারবেন না। তাহলে দ্বিগুণ খাজনা দিতে রাজি হয়ে যা। মন্ত্রী মশাই, আমাকে মেরে ফেললেও আমি দ্বিগুণ খাজনা দেব না। মহারাজের কাছে গিয়ে আপনার নামে নালিশ করব। মর তাহলে, চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যা তুই। মন্ত্রী মশাইয়ের সামনে দাঁড়িয়ে এত কথা বলার সাহস কোথায় পাস? মন্ত্রী মশাই, আমাদের উপর আপনি নির্বিচারে অত্যাচার করছেন। একদিন মহারাজ এর শাস্তি আপনাকে দেবেই। শুনে রাখুন, আমি যদি দ্বিগুণ খাজনা দেই, তাহলে আমার পরিবার নিয়ে আমাকে না খেয়ে থাকতে হবে। তাই দ্বিগুণ খাজনা দেব না আমি। কি বললি? এত বড় সাহস যে আমার মুখের উপর তর্ক করিস? এই এই বেয়াদবটাকে এত বেত্রাঘাত করবি যেন বেয়াদবটা আর কথা বলার অবস্থাতে না থাকে। মন্ত্রীমশাই, চাবুকের আঘাতে জর্জরিত হওয়ার পরেও কোন প্রজাই তো আপনার সামনে মাথা নোয়াচ্ছে না। ওরা নাকি সকলে মহারাজের সাহায্য নেবে। বোকাগুলোকে বলে দে, মহারাজের দিন শেষের পথে এই অলোকপুর রাজ্যে আমার রাজত্ব চলবে। রাজকন্যা রূপকুমারীকে বিয়ে করে আমি মন্ত্রী কাশিম থেকে রাজা হয়ে যাব। মন্ত্রীর অত্যাচার এভাবেই চলতে থাকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। টুনি এসে রাজকন্যা জানালার সামনে বসে। রাজকন্যা, আপনি কাঁদছেন কেন? কাঁদবো না? তুই কি জানিস না আমার বাবা মৃত্যু শয্যায়? রাজপুত্র কোনো আশাই তো দিতে পারছে না। রাজকন্যা, আপনি রাজপুত্রকে বিশ্বাস করবেন না, কারণ রাজপুত্র মন্ত্রী মশাইয়ের সাথে এক হয়ে মহারাজকে মেরে ফেলার জন্য ভুল ঔষধ দিচ্ছে। কি বলছিস কি টুনি? মন্ত্রীমশাই বাবাকে মেরে ফেলতে চাইবে কেন? ওনার কি স্বার্থ থাকতে পারে এতে? মহারাজকে মেরে ফেলে মন্ত্রী মশাই এ রাজ্যের রাজা হতে চায়। শুধু কি তাই, সে তো আপনাকে বিয়ে করতে চায়।
হবে। তাহলে কি হবে টুনি? আমি কার সাহায্য নেব? সব সৈন্য সামন্তকে এক করে মন্ত্রীকে বন্দি করতে বলবো? না রাজকন্যা, এই কাজ তো করা যাবে না, কারণ ওই সৈন্য সামন্তরা আপনার কথা শুনবে না। কারণ ওদের সবাইকে মন্ত্রী নিজের দলে টেনে নিয়েছে। তবে ভয় নেই, প্রজারা সকলে আপনার আর মহারাজের পাশেই আছে। তবে আমি কি করব? বাবাকে কিভাবে বাঁচাবো টুনটুনি? তুই অন্তত আমার পাশে থাকিস। আমি তো আপনার আজীবনের সাথী রাজকন্যা। আমি আপনাকে ছেড়ে কোথায় যাব বলুন? আয়নায় নিজের চেহারা দেখেছেন? কাঁদতে কাঁদতে কি অবস্থা করেছেন চোখ মুখে। এখন একটু শুয়ে বিশ্রাম করুন, আমি বরং পরে আসবো। গত কয়েকদিন থেকে জানি না প্রতিদিন সকালে কার মুখ দেখে উঠছি, মূল্যবান কিছুই চুরি করতে পারছি না। মুকেশ বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আগে মুরগিটাকে তো আগুনে পুড়িয়ে নে, পেটে ছুঁচো দৌড়চ্ছে, খুব খিদে পেয়েছে। মুকেশ কাঠে আগুন জ্বালিয়ে সেই আগুনে মুরগি পোড়াতে থাকে। আচ্ছা, এটা হতে থাক। এবারে বল, তোর মাথায় কি পরিকল্পনা এসেছে? আজ আমরা রাজপ্রাসাদে চুরি করব। মানে এই তুই কি বলছিস? তাকে তুই জানিস? আমি খুব ভালো করে জানি। ধরা পড়লে গর্দান নিশ্চিত যাবে, কোনো মাপ নেই। শোন, গর্দান গেলে আমার যাবে, আর তোর কোনো ভয় নেই। তুই প্রাসাদের বাইরে থাকবি আর আমি ভেতরে যাব। সামির, আরো একবার ভেবে নে। 1 2 3, হ্যাঁ 3বার ভেবে নিয়েছি। আর আজ আমরা চুরি করতে রাজপ্রাসাদের ভেতরেই যাব। মুকেশ ও সামির চুরি করার জন্য রাজপ্রাসাদের সামনে আসে। শোন মুকেশ, তুই নিচেই থাক, বিপজ্জনক কিছু দেখলেই শীষ দিবি, আমি চলে আসব। বেশ বন্ধু, সাবধানে যাস। সামির জানালা দিয়ে রাজকন্যার কক্ষে প্রবেশ করে আর দেখে পরীর মতো এক কন্যা বিছানায় শুয়ে আছে। কে এই কন্যা? এত লম্বা চুল, দুধে আলতা গায়ের রং, নিশ্চয় রাজকন্যা হবে। সামির রাজকন্যার কাছে এগিয়ে যায়। বাহ, কি সুন্দর রাজকন্যার হাসি! ঘুমিয়ে ঘুমিয়ে তিনি হাসছেন, আর মুখ জুড়ে শুধু মায়া। হঠাৎ রাজকন্যার ঘুম ভেঙে যায়, আর সামনে সামিরকে দেখে রাজকন্যা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। বাঁচাও! রাজকন্যা, একদম চিৎকার নয়, আমি আপনার কোনো ক্ষতি করব না, ভাববেন না। করে লাভ নেই, আপনার মুখ থেকে হাত সরিয়ে নিলে তো আবার চিৎকার দিবেন, আর আমি ফেসে যাব। সামির রাজকন্যার মুখ এবং হাত কাপড় দিয়ে বেঁধে দেয়। এই মনে হলো না রাজকন্যার কক্ষ থেকে কোনো চিৎকারের আওয়াজ আসছে? আমারও তো তাই মনে হচ্ছে। এই কে কে এভাবে চিৎকার করলো? মনে হচ্ছে রাজকন্যার কক্ষ থেকে চিৎকারের আওয়াজ এসেছে। কি বলছিস কি? অপদার্থের দল! রাজকন্যার কক্ষ থেকে চিৎকারের আওয়াজ আসছে, আর তোরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিস? দ্রুত গিয়ে দেখ কি হলো। সামির রাজকন্যাকে বেঁধে রেখে রাজকন্যার কক্ষের সামনে পাহারাদারকে মেরে দ্রুততার সাথে সেই পাহারাদারের পোশাক পরে নেয় আর বেরিয়ে পড়ে। পথেই সামিরের সাথে প্রহরীদের ধাক্কা লাগে। এই, তুমি রাজকন্যার কক্ষে পাহারারত ছিলে? হ্যাঁ, আমি তো সেখানেই ছিলাম। তাহলে জানো কি রাজকন্যা কেন এভাবে চিৎকার করলো? মেয়েরা আর কি দেখে চিৎকার করবে? আরশোলা দেখে হয়তো চিৎকার করেছে।
আরশোলা? রাজকন্যা সামান্য আরশোলা ভয় পাই? এটা তো জানতাম না। তা তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি ওই আরশোলাটাকে মারতে। সামির এই কথা বলে তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। প্রহরী দুজন দ্রুত রাজকন্যার কক্ষের সামনে যায় আর দেখে রাজকন্যার কক্ষের দ্বাররক্ষী আহত হয়ে পড়ে আছে। এই তো চোর, এই তো চোর, তাই না? আমি চোর কেন হতে যাব? আমি তো রাজকন্যার কক্ষের দ্বাররক্ষী। যে চোর সে আমাকে মেরে আমার পোশাক খুলে নিজে পরে নিয়েছে আর আমাকে এই সাদা গেঞ্জি পরিয়ে পালিয়ে গেছে। রাজকন্যা, রাজকন্যা কোথায়? আর রাজকন্যা, আপনার এই অবস্থা কে করলো? রাজকন্যা রেগে প্রহরীদের দিকে তাকায়। রাজকন্যা, রাগ করবেন না দয়া করে, এক্ষুনি বাঁধন খুলে দিচ্ছি। প্রহরীরা দ্রুত রাজকন্যার মুখের আর হাতের বাঁধন খুলে দেয়। চোর কোথায় রাজকন্যা? কিভাবে আপনার কক্ষে আসলো? এটা দেখা কি আমার কাজ? এর জন্য কি তোমাদের রাখা হয়েছে? যাও, চোরকে এক্ষুনি খুঁজে আনো। মন্ত্রী দ্রুত রাজকন্যার কক্ষে প্রবেশ করে। রাজকন্যা, আপনি ঠিক আছেন তো? মন্ত্রী মশাই, আপনি সৈন্যদের কিভাবে সামলান? এতগুলো পাহারাদার, এত সৈন্য থাকার পরেও কিভাবে কেউ আমার অনুমতি ছাড়া আমার কক্ষে প্রবেশ করলো? মাফ করবেন রাজকন্যা, আমি নিজে ব্যাপারটা দেখছি। এই অপদার্থের দল, দ্রুত যেখান থেকে পারিস ওই চোরকে খুঁজে নিয়ে আয়, যা বলছি। সামিরকে ধরে বন্দি করার জন্য সব প্রহরীরা ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সামির প্রাসাদ থেকে বেরিয়ে চলে যায়। সামির, চলে এসেছিস? আমি তো ভাবলাম তুই বোধহয় রাজপ্রাসাদের রক্ষীদের হাতে বন্দি হয়ে গিয়েছিস। কি যে বলিস মুকেশ, আমাকে বন্দি করা এত সহজ নাকি? এই পৃথিবীতে এমন কোনো রক্ষী নেই যে আমাকে আটকে রাখতে পারে। বেশ, এখন তো এখান থেকে চল, নইলে তুই ধরা না পড়লেও আমি ঠিক মারা পড়বো। আরে শোন না, তার আগে একটা কথা শোন। আজ রাজকন্যাকে দেখলাম। রাজকন্যার দিকে তাকিয়ে আমি চোখ ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল জন্ম জন্মান্তর থেকে আমি রাজকন্যাকে চিনি। এখন থেকে এই রাজপ্রাসাদে আমি প্রতিদিন আসব। রাজকন্যাকে এক নজরের জন্য হলেও আমি দেখে যাব। শোন ভাই, তোর যদি প্রতিদিন এসে নিজের জীবনের ঝুঁকি নিতে ভালো লাগে তবে তুই আসবি, কিন্তু আমাকে এই নিয়ে কোন রকম জোরাজোরি করবি না, বুঝতে পেরেছিস তো? এবারে চল। রাজকন্যা, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি, আর আমাকে নিয়ে না ভেবে ওই চোরটাকে ধরার চেষ্টা করুন। এক্ষুনি যান বলছি। মন্ত্রী রাজকন্যার কক্ষ থেকে বেরিয়ে আসে। আমাকে ধমক দিয়ে কথা বলছেন তো রাজকন্যা? খুব শীঘ্রই এই রাজ্য, রাজপ্রাসাদ আর আপনি সবকিছু আমার হবে। তখন আমার মুখের উপর কথা বলার সাহস আপনার থাকবে না। এখনই আমাকে রাজবুদ্ধের সাথে মহারাজের মৃত্যুর ব্যাপারে কথা বলতে হবে। মন্ত্রী এই কথা বলে রাজবুদ্ধের কক্ষের দিকে যায়, আর ওদিকে রাজকন্যা টুনিকে বলে, আচ্ছা শোন না, সবাই তোকে টুনি নামে ডাকে, তাই আমি ভাবছি আমি তোকে অন্য কোনো নাম দেব। আবার একটা নাম দেবেন? তা কি নাম ভেবেছেন? তোকে চোখের সামনে দেখলে আমার খুব ভালো লাগে। তোর সাথে কথা বললে আমি যেন অন্যরকম এক প্রশান্তি অনুভব করি। তোর মাঝেই আমি নিজের সুখ খুঁজে পাই। তাই আজ থেকে তোর নাম দিলাম আমি সুখ পাখি। কি? আমার নাম সুখ পাখি? কেন, নামটা কি তোর ভালো লাগেনি? খুব সুন্দর নাম রাজকন্যা। আমি কি আমার বন্ধুদের এই নামের ব্যাপারে গিয়ে বলবো? টুনি এমনটা বলে সেখান থেকে উড়ে চলে যায়। আর তখন টুনির চোখ যায় মন্ত্রীর দিকে। আরে, মন্ত্রী মশাই না? ওনাকে তো দেখে মনে হচ্ছে রাজপুতের কক্ষের দিকে যাচ্ছেন। ব্যাপারটা খতিয়ে
মন্ত্রী রাজবৈদ্যের কক্ষে প্রবেশ করে আর টুনি আড়াল থেকে রাজবৈদ্য আর মন্ত্রীর কথোপকথন শুনতে থাকে। আরে মন্ত্রী মশাই, আপনি এখানে কিছু প্রয়োজন ছিল? প্রয়োজন তো ছিলই। তোমাকে আমি বারবার বলেছি মহারাজ যেন দ্রুত মারা যায় এমন কোনো ব্যবস্থা করো, কিন্তু তুমি তো দেখছি ধীরে ধীরে মহারাজকে সুস্থ করে তুলছো। বিশ্বাস করুন মন্ত্রী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি মহারাজকে মেরে ফেলার, কিন্তু আমার ওষুধ কেন দ্রুত কাজে লাগছে না বুঝতে পারছি না। বুঝতে না পারলে দ্রুত বোঝার চেষ্টা করো। তোমাকে আমি আর মাত্র 7 দিন সময় দিচ্ছি। এই 7 দিনের ভেতর তুমি যদি মহারাজকে না মেরে ফেলতে পারো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। রাজবৈদ্যকে এমনটা বলে মন্ত্রী সেই কক্ষ থেকে চলে যায়। টুনি আড়াল থেকে মন্ত্রীর এসব কথা শুনে ফেলে। মন্ত্রী মশাই, আমিও দেখি আপনি কি করে আমাদের মহারাজকে মেরে ফেলেন। টুনি এমনটা বলে রাজ্যের নাম করা এক বৃদ্ধ বৈদ্যের কাছে যায়। বৈদ্য মশাই, আছেন নাকি বাড়িতে? টুনির ডাকে এক বৃদ্ধ কাশতে কাশতে বেরিয়ে এলো। কে রে? কে ডাকে আমাকে? আজকাল তো কেউ আর আসেই না আমার বাড়িতে। আমি নাকি বৃদ্ধ হয়ে গেছি, তাই চিকিৎসাও করতে পারি না। আমি এসেছি বৈদ্য মশাই, আমি টুনি। আর কে বলেছে আপনি চিকিৎসা করতে পারেন না? আমি তো জানি আপনি কত ভালো চিকিৎসক। আচ্ছা, এবারে বল কেন এসেছিস সেখানে? কি চাস আমার কাছে? টুনি বৈদ্যকে মন্ত্রীমশাই আর রাজবৈদ্যের সব আলোচনার ব্যাপারে জানালো। বলছিস কি টুনি, এ তো ভয়াবহ ব্যাপার। মহারাজকে মেরে ফেলার জন্য এত বড় ষড়যন্ত্র করেছে ওরা। সেজন্যই তো বলছি আপনি এখন একমাত্র আমাদের সাহায্য করতে পারেন। আমি আপনাকে চুপি চুপি রাজকন্যার কাছে নিয়ে যাব। রাজকন্যা আপনাকে সাথে নিয়ে মহারাজের কক্ষে যাবেন। আপনি নিজে চিকিৎসা করে মহারাজকে সুস্থ করে তুলবেন। বেশ, চল, এখনই আমাকে প্রাসাদে নিয়ে চল। টুনি সেই বৃদ্ধ বৈদ্যকে রাজকন্যার কক্ষে নিয়ে আসলো। রাজকন্যা, দেখুন কাকে নিয়ে এসেছি। এই রাজ্যের পুরনো বৌদ্ধকে নিয়ে এসেছি। আমি আজকেও মন্ত্রী মশাই রাজবৌদ্ধ কথোপকথন শুনেছি। তারা বলেছে 7 দিনের মধ্যে নাকি ভুল চিকিৎসা করে মহারাজকে মেরে ফেলবে। তাই মহারাজের চিকিৎসার জন্য প্রাসাদে পুরনো বৌদ্ধকে নিয়ে আসলাম। টুনি, তুই খুব ভালো কাজ করেছিস। তুই যদি আমার সাথে না থাকতি তাহলে আমি যে কি করতাম আমি নিজেও জানি না। বৌদ্ধ মশাই, দ্রুত চলুন বাবার কক্ষে। অনেক দিন হয়ে গেল বাবা জ্ঞান হারিয়ে পড়ে আছে। এখনো যে বাবার জ্ঞান ফেরেনি। রাজকন্যা বৈদ্যকে নিয়ে রাজার কক্ষে গেল। বৈদ্য রাজাকে দেখতে লাগলো, আর তখনই বৃদ্ধ বৈদ্যের আসার খবর পেয়ে সেই কক্ষে ছুটে এলো মন্ত্রী। এ কি রাজকন্যা, এনাকে কেন এনেছেন প্রাসাদে? আপনি কি জানেন না ইনি অনেক আগেই অবসর নিয়েছে? তাছাড়া রাজবৈদ্য তো মহারাজার চিকিৎসা করছিলই। দেখুন মন্ত্রী মশাই, বাবা আমার আর আমি এই রাজ্যের রাজকন্যা, তাই আমার বাবার চিকিৎসা কে করবে সে চিন্তাও আমার। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। রাজকন্যা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এখনো তো কিছুই করিনি। আর যদি সত্যি অপমানিত হতে না চান তবে এক্ষুনি এই কক্ষ ছেড়ে চলে যান। মন্ত্রী এরপর রেগে সেই কক্ষ থেকে বেরিয়ে চলে গেল। বৃদ্ধ বৈদ্য মশাই রাজাকে দেখার পর জানালেন, আমার ধারণা মহারাজকে বিষ দেয়া হয়েছে, আর এই বিষ মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়।
মহারাজ এভাবে অজ্ঞান থাকতে থাকতেই আমাদের ছেড়ে চলে যাবেন। এসব কি বলছেন বৌদ্ধমশাই? আমার বাবাকে কি আর কোনোভাবে বাঁচানো যাবে না? দয়া করে আমার বাবাকে আপনি বাঁচান। এই বিষকে পানি করে দিতে পারে একমাত্র জঙ্গলের পূর্বে থাকা নীল পাহাড়ের নীল মাটি। সেই নীল মাটি খাওয়াতে হবে মহারাজকে, তাহলেই মহারাজ চোখ মেলে তাকাবেন। আমি আমি সেই নীল মাটি আনানোর ব্যবস্থা করছি বৌদ্ধমশাই, আপনি একদম ভাববেন না। রাজকন্যা, এই প্রাসাদের বেশিরভাগ রক্ষী মন্ত্রীর অনুগত, তাই কাউকে দিয়ে কাজ করানোটা ঠিক হবে না। আর এখন তো অনেক রাতও হয়ে গেছে, তাই কাল ভোর কেউ জাগার পূর্বে আমাদের বেরিয়ে পড়তে হবে নীল পাহাড়ের উদ্দেশ্যে। হ্যাঁ টুনি, সেটাই করব। বৌদ্ধমশাই, দয়া করে আপনি আজ রাতটা বাবার সাথেই থাকুন। দেখছেন তো, বাবার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। জি রাজকন্যা, তাই হবে, আপনি ভাববেন না। সেদিন রাতেও সামির ভাবতে থাকে সে রাজকন্যার কক্ষে এসে রাজকন্যার সাথে দেখা করবে। সামির, আমি তো ভেবেছিলাম রাজকন্যার সাথে পুনরায় দেখা করতে যাওয়ার কথা তুই বোধহয় এমনি বলছিস, কিন্তু এখন তো দেখছি তুই সত্যি সেখানে যাওয়ার চিন্তা করছিস। শুধু যে রাজকন্যার কক্ষে যাব তা না মুকেশ, আমি তো ঠিক করেছি আমি রাজকন্যার জন্য ফুল উপহার নিয়ে যাব। বেশ, যা, তুই আমাকে ডাকিস না, আমি এই ভাঙা ঘরেই ভালো আছি। তা বললে কি করে হয়? তুই না গেলে পাহারা দেবে কে? ছেড়ে দে আমাকে। সামির মুকেশের কোনো কথাই শোনে না, আর মুকেশকে ধরে বেঁধে নিয়ে প্রাসাদের সামনে আসে। তুই এখানেই থাক, সন্দেহজনক কিছু দেখলেই শীষ দিয়ে আমাকে জানান দিবি। সামির মুকেশকে সেখানে রেখে চুপি চুপি রাজ উদ্যান থেকে কিছু ফুল নিয়ে নিল, আর রাজকন্যার কক্ষের জানালা দিয়ে রাজকন্যার কক্ষে প্রবেশ করলো। সেই সময় রাজকন্যা আর টুনি বসে বসে গল্প করছিল। রাজকন্যা, এই পাখিটি বুঝে আপনার বন্ধু? সামিরের কণ্ঠস্বর শুনেই রাজকন্যা চমকে গেল। এই, তুমি? তোমার সাহস কি করে হলো আমার কক্ষে প্রবেশ করার? এই চুপ চুপ! রাজকন্যা চিৎকার দিয়ে প্রহরীদেরকে ডাকার পূর্বেই সামির রাজকন্যাকে চুপ করিয়ে দিল। কি চাও কি তুমি আমার কাছে? এত সাহসী বা কোথায় পেলে তুমি? বলো কি চাও? কেন আমার রাজকন্যাকে জ্বালাতে এসেছো? রাজকন্যা, আমি আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। আপনার বন্ধু পাখি যদি আমাকে একটু একা কথা বলার সুযোগ দিত। শোনো যুবক, রাজকন্যার সবচেয়ে কাছের বন্ধু আমি, তাই তোমার যা বলার আমার সামনেই বলো। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রাজকন্যা এবং সুখ পাখি মিলে কি শেষ পর্যন্ত মহারাজকে বাঁচাতে পারবে? আর সামির কি পারবে নিজের অনুভূতির কথা রাজকন্যাকে জানাতে? জানতে হলে রূপকুমারী ও সুখ পাখির পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।